পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী আজ শপথ। তামিলনাড়ুতে সরকার গঠন করতে যাচ্ছে সুপারস্টার থালাপাতি বিজয়। টিকা কার্যক্রমের প্রভাব নেই হামে, বাড়ছে মৃত্যুর মিছিল, নতুন আতঙ্ক শিশুদের নিউমোনিয়া। 2 দিনের সফরে ঢাকায় পাক স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক অর্থ পাচার রোধে 10 বছরের চুক্তি সই। সুনামগঞ্জে 2 গ্রামবাসীর সংঘর্ষে 50 জন আহত, সংঘর্ষ থামাতে গিয়ে আহত 1 আসনের এমপি কামরুজ্জামান। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ছোটখাটো বিষয় নিয়ে অনেকে দেশে আবারও গোলযোগ সৃষ্টি করতে চাইছে জানিয়ে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 24-এর লড়াইয়ের মাধ্যমে আনা পরিবর্তনকে তারা ভিন্ন খাতে নিতে চাইছেন। নওগাঁয়ের পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসর কাচারি বাড়িতে কবির 165তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী দেশে আবারও নানা ইস্যুকে সামনে নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আজকে অনেকে চেষ্টা করছে এই পরিবর্তনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। অনেকে চেষ্টা করছে যে আবার দেশে কিছু কোনো ছোটখাটো ইস্যু নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে একটা আপনার কিছুটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাই না দেশে আর গোলযোগ হোক। মহান মুক্তিযুদ্ধ এই দেশের মূল ভিত্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বারবার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, যা রক্ষা করতে হবে। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না। আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহানগর ও জেলা সভাপতি, সাধারণ সম্পাদকদের সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আহমেদ বলেন, সরকারকে বিপদে ফেলতে উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করা পরিকল্পিত ষড়যন্ত্র। যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব, সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। শনিবার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের এই মতবিনিময়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও সরকার আবারও পুরনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি বলেন, দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতসহ সব ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কোনো দেশের প্রেসক্রিপশন মেনে নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি রেল শ্রমিক সহ সব শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। এ সময় সংগঠনের নেতাকর্মীরা আগামী জাতীয় বাজেটে রেল খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। স্বাধীনতা গণতন্ত্র অর্থ হলো শুধু একটা ভূখণ্ডে একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত নয়। আমার রাজনীতি, আমার ট্রেড ইউনিয়ন, আমার গণতন্ত্র, আমার নির্বাচন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সীমানা স্বাধীন থাকবে, আমার পানি সমস্যা, আমার বর্ডার সমস্যা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ট্রেড ব্যালেন্স, এই সব ব্যাপারে আমরা স্বাধীন থাকবো। কোন দেশের নির্দেশে আমার দেশ চলবে। 2 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নকভি।
সফরের প্রথম দিনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি সৌজন্য সাক্ষাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শুক্রবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন। দেশ দুটির নাগরিকদের জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে এই চুক্তি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। এর আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। 10 বছর মেয়াদী এই চুক্তি পারস্পরিক সম্মতির ভিত্তিতে মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকছে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এ সময় উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে 50 জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে 2 ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ছাতক উপজেলার জাউয়া বাজার সুনামগঞ্জ সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় খিদ্রাকাপন গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান আখলুস মিয়ার জমি কিনেন জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বঙ্কু, কিন্তু জমি রেজিস্ট্রি করা দেয়া হয়নি। এ নিয়ে মোবাইল ফোনে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বঙ্কুর লোকজন খিদ্রাকাপন গ্রামের আখলুস আলী পক্ষের লোকজনের উপর হামলা করে। এতে 2 গ্রামবাসী জড়িয়ে পড়ে সংঘর্ষে। রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের 50 জন আহত হয়। সংঘর্ষের সময় সিলেট সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সিলেট যাওয়ার পথে সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা ইটের আঘাতে তিনি আহত হন। পরে পুলিশ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। বর্তমান সরকার পুলিশের প্রতি আন্তরিক। পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। শুক্রবার দুপুরে রাজধানীর 300 ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি। বলেন, বিগত সরকারগুলোর সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি। তবে এখন আর সেই জটিলতা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বিগত বছরগুলোতে পুলিশ সপ্তাহ পালন করতে পারেনি উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল ও জনবান্ধব করার জন্য সরকারের পক্ষ থেকে সব নির্দেশনা দেওয়া আছে। পুলিশেরও যে আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা ছিল সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি। আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে এটা সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নাই। এখন দিন বদলেছে, নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। ইনশাল্লাহ আপনারা আপনাদের আশানুরূপ আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার সার্বিকভাবে সহযোগিতা করছে। ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে হকার বসানোকে কেন্দ্র করে সাভারে আনসার সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে 6 আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার নিউ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা জানান, প্রতিদিনের মতো পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ফুটপাতে হকার বসতে নিষেধ করা হয়। এতে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সাভার মডেল থানা পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। জলবায়ু পরিবর্তন ও প্রতিবেশী দেশের আগ্রাসনে দেশের সব নদ নদী ভরাট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার বিকেলে মোল্লার কাইনমারি এলাকার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবেশ সমাবেশ তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফারাক্কা ব্যারাজের কারণে উপর থেকে বৃষ্টির পানি আসছে না, যার ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হচ্ছে না। এতে সুন্দরবনের সুন্দরী গাছসহ অনেক গাছ মারা যাচ্ছে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করছে সরকার।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা ও পরিবেশ আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে সরকারি খাল ও কৃষিজমি ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা, কৃষি উৎপাদন ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে, উপজেলা জিনতপুর গ্রামে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের পাশে গত এপ্রিলের শেষ দিক থেকে কৃষিজমিতে মাটি ফেলা শুরু হয়। এক পর্যায়ে সরকারি খালও ভরাটের চেষ্টা চালানো হয়। অভিযোগ পেয়ে ভরাট কাজ বন্ধ করে দেয় নবীনগর উপজেলা প্রশাসন। তবে স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের অভিযান শেষ হতেই আবারও ভরাটের প্রস্তুতি নেবে চক্রটি। আসছে কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লায় প্রায় 2,47,000 গবাদি পশু পালন করা হয়েছে। জেলার চাহিদার তুলনায় বাড়তি মজুদ রয়েছে প্রায় 12,000 পশু। তবে গোখাদ্যের দামে ঊর্ধ্বগতি এবং ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায় খামারি ও গৃহস্থ পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে স্বপ্ন বুনেছেন কুমিল্লার 2,500-এর বেশি খামারি। পাশাপাশি যত্ন নিয়ে পশু লালন পালন করে মোটাতাজা করেছেন সহস্রাধিক গৃহস্থ পরিবার। গরুর পাশাপাশি হাটে পাওয়া যাবে গয়াল, ছাগল, ভেড়া, মহিষ ও উটও। তবে বছর জুড়ে গোখাদ্যের আকাশছোঁয়া দামের কারণে কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত ও মিয়ানমার থেকে গরু প্রবেশের আশঙ্কা, যা তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। খাদ্য দিয়ে আমাদের গরু পালার মতো এত ব্যবস্থা নাই, কারণ যে শখে ভালো যত কিছু গরু লস দিয়ে এত লস কে দিবে। 2100 টাকা ভুসির বস্তা পাইতে চালের দামের থেকে ভুসির দাম বেশি। গোখাদ্যের দামে ভর্তুকি দেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। একটা খামারের 60 থেকে 70% খরচ ছিল আপনার খাদ্য খরচ। তো এই খাদ্য খরচে যদি কৃষকরা যদি আপনার ভর্তুকি পায়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলি অনেকটা সহজ হবে খামার করার জন্য। মানুষ লাভের আলো দেখতে পাবে। অন্যদিকে কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো আশঙ্কা নেই, আর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি। কুমিল্লার সীমান্ত দিয়ে তেমন কোনো বড় ধরনের গরু চোরাচালান হওয়ার সম্ভাবনা তেমন নাই, কিংবা তারপরেও কিছু কিছু হয়ে থাকে, যেটা রোধে আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের যাতে কোনো ধরনের চোরাচালান না হয়। খামারিরা জানিয়েছেন, এবছর দেশি গরুর পাশাপাশি ব্রাহ্মা, ফ্রিজিয়ান, শাহিওয়াল, দেশাল সহ বিভিন্ন উন্নত জাতের গরু পালন করা হয়েছে কুমিল্লার খামারগুলোতে। এনটিভি নিউজ ডেস্ক। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া। অনুষ্ঠানে জহিরুল ইসলাম হিরণের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিনুল ইসলাম রতন। প্রধান অতিথি ছিলেন জিয়াউল কবির সুমন। প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের সকল সমস্যা ও সম্ভাবনার সংবাদ গুরুত্ব সহকারে তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিউনিটি নেতা মোহাম্মদ গাজী সালাউদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন, রফিক আহমেদ খান, মুস্তফা ইমরান রাজু, কায়সার হামিদ হান্নান, মোহাম্মদ আলী, বাপ্পি কুমার দাস, আব্দুল মবিন ভুইয়া সহ আরও অনেকেই। প্রবাসী পরিবারকে নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। এক সংবাদ সম্মেলনে কুয়েত প্রবাসী নূর ইসলাম বলেন, দেশে সন্ত্রাসী হামলায় তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন। তাই পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস চান তিনি। এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনি সহযোগিতা পেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এমন ঘটনায় নিন্দা জানিয়েছে কুয়েতে বসবাসরত প্রবাসীরা। রোববারেই চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশ ফুটবল দলের নতুন হেড কোচ। বিষয়টি নিশ্চিত করে বাফুফের সভাপতি বলেছেন, 15 মে হবে ফেডারেশনের সঙ্গে নতুন কোচের চুক্তি সম্পাদন। এদিকে মাঠে বসে নতুন কুড়ির খুদে খেলোয়াড়দের খেলা উপভোগ করলেন জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। হামজা চৌধুরীদের নতুন কোচ কে হচ্ছেন তার দিনক্ষণ হলো চূড়ান্ত। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে নতুন কুড়ির ঢাকা জেলার খুদে খেলোয়াড়দের খেলা দেখতে হাজির হয়েছিলেন খোদ হামজাই। সঙ্গে থাকা বাফুফে সভাপতি তাবিদ আওয়ালি জানান নতুন কোচের সবশেষ তথ্য। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15 মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে।
কোচ কে হবেন সেটা নিয়ে কোনো চিন্তাই নেই হামজার, বরং নতুন কুড়ির কিশোর কিশোরীদের খেলায় উপভোগ করেছেন তিনি। And inshallah, like he says, from here there's going to be many more big stars, a lot bigger than me, and a lot maybe bigger than the captain. এই খুদে খেলোয়াড়রা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এমন প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর। হামজা চৌধুরীর মতো অনেক বিখ্যাত ফুটবলাররা আমাদের বাংলাদেশে জন্ম নিবে, আমাদের অনেক বিখ্যাত ক্রিকেটাররা জন্ম নিবে, আমাদের অনেক বিখ্যাত দাবাড়ু, আমাদের মার্শাল আর্টের খেলোয়াড়, সুইমার অনেকে জন্ম নিবে। চলতি মাসের শুরু থেকে ফুটবল, ক্রিকেট সহ 8 ক্যাটাগরিতে 64 জেলায় চলছে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।